আপনাদের সুধী মহাজন, তার তো যাওয়ার সময় হয়েছে। তিনি যাওয়ার আগে দেশ চালিয়ে পুড়িয়ে দিয়ে তারপরে যাবেন। এবার আমি দীর্ঘদিন ধরে বলছি যে সুধী ইউনূস যাবে, তো যাবে যাবে করছি, আমেরিকা নাকি পাশ থেকে সরে গেছে, আপনারা নানান রকম মন্তব্য করেন। আমি বলি আমেরিকা দীর্ঘদিন ধরে পাশে থেকে এইগুলো করেছে, এখন আমেরিকা পা তুলে নিয়েছে। তার কংগ্রেসের কি অবস্থা, সেনেটের কি অবস্থা, রিপাবলিকান ডেমোক্র্যাটদের কি অবস্থা, তাও আমি বিশ্লেষণ করেছি। আজকে আমি আপনাদের একদম কাগজপত্র দেখিয়ে আপনাদের আমি প্রমাণ করে দেবো যে বাংলাদেশ এবং ভারতবর্ষ এই দুটোতে হাত দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাত পুড়েছে। এখন কিভাবে পুড়েছে, তার জনপ্রিয়তা কিভাবে নামছে, কিভাবে পাবলিকের কাছে লাথ খাচ্ছে এবং কিভাবে পাবলিক রাস্তায় নেমে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, আমি সব কটা খবর একসঙ্গে দেখিয়ে দেবো। তাহলে বুঝবেন যে বাপ যখন বিপদে পড়ে যায় তখন সন্তানকে কি করবে সে। ফলে সুধী মহাজন বুঝে গিয়েছেন তার যাওয়ার সময় হয়েছে, তিনি একে একে সব জ্বালাচ্ছেন। এই যে আপনাদের বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনটা লাগলো, সেই আগুনের পিছনে কারণ কি, কারা লাগালো, আমি সব ব্যাখ্যা করব। আগে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা দেখে নিন যে আমি এতদিন ধরে যা বলে আসছিলাম তা কতটা সত্যি কতটা মিথ্যে। এবার আমি এক এক করে গ্লোবাল মিডিয়াগুলো আমি আপনাদের দেখাচ্ছি। গ্লোবাল মিডিয়াগুলো দেখুন। CNN কি লিখছে, millions rally against Trump at no king's protest across the US, organizers says. Here why protesters say they attended. BBC কি লিখছে, BBC লিখছে after no king's protest there does democratic opposition go next. এবারেতে ছবিগুলো দেখুন, লক্ষ লক্ষ লোকের জমায়েত, সারা দেশ জুড়ে এই জমায়েত কিন্তু হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিন্তু খুব খারাপ এবং লাইভ টেলিকাস্ট হচ্ছে। লাইভ টেলিকাস্টে দেখাচ্ছে যে প্রোটেস্ট ইরাপস অ্যাক্রস ইউএস এগেন্স্ট ডোনাল্ড ট্রাম্প। মানে আমি একদিন ধরে যেগুলো বলছিলাম তার একেবারে সপক্ষে সমস্ত নিদর্শনগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর প্লাকার্ড তোলা হয়েছে, নো কিংস ইন আমেরিকা, আমেরিকায় কোনো রাজা নেই। আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে রাজা ছিল, তারা বংশ পরম্পরায় তারা রাজত্ব চালিয়ে যেত। এখন আমাদের ডোনাল্ড ট্রাম্পের এখানে এসে ডোনাল্ড ট্রাম্প এখন নিজেকে নতুন রাজা মনে করেছে, আর দেশের রাজা, দেশের লোক তার এই রাজতন্ত্র মানতে চাইছে না। এবার আপনার গ্লোব অ্যান্ড মিডিয়া মেইল, তারা একটা ইউএস এর একটা বড় একটা ওয়েবসাইট, কাগজ ওয়েবসাইট পেপার, তারা লিখছে ফার্স্ট এ স্ট্রং ম্যান, প্রথমে একটা শক্তিশালী মানুষ, নাও এ কিং, এখন রাজা, ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিকেম আমেরিকাস মডার্ন মোনার্ক। তার একটা মাথায় মুকুট দিয়ে একটা ছবি লাগিয়ে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি বলছে, ডোনাল্ড ট্রাম্প এখন যেটা হয়েছে যে সর্বত্র ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত করে বেরিয়েছে তাতে এখন ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে হু 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 করে নামছে। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 40-এর নিচে নেমে যাচ্ছে, 50-এর নিচে নেমে যাচ্ছে। সেই খবর আমি আপনাদের করেছিলাম, আপনারা লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না, আপনাকে বিশ্বাস করি না। CNN কে তো বিশ্বাস করবেন, CNN কে বিশ্বাস করুন। CNN লিখছে, CNN poll tracking, President Trump approval rating. The chart below track President Donald Trump's approval and disapproval rating across polls. It includes all national level result on his question, which meets CNN standard for reporting. সবাইকে প্রশ্ন করে CNN একটা স্ট্যান্ডার্ড রিপোর্টিং করেছে, সেই রিপোর্টিং এ তারা দেখাচ্ছে CNBC বলছে 44% অ্যাপ্রুভাল, AP NORC বলছে 37%
মানে ওনার অ্যাপ্রুভাল রেটিং নেমে গেছে। রয়টার্স বলছে 40%, সিবিএস নিউজ বলছে 42%, নিউ রিসার্চ সেন্টার বলছে 47, এরকম ভাবে পরপর একেবারে লাগিয়ে দিয়েছে। রয়টার্স আর একটা জায়গায় লিখেছে 41%, লিস্ট আরো অনেক লম্বা। এখন এই যে আমাদের ডোনাল্ড ট্রাম্পের আজকে যে জনপ্রিয়তা নিয়ে এসছিলেন, সেই জনপ্রিয়তায় এতটা একবারে ধস নামলো কি করে? আপনাকে এখানে একটা সিএনএন একটা গ্রাফ দিয়েছে, আমি সেই গ্রাফটা আপনাদের দিচ্ছি। এবার সেই গ্রাফটা আপনারা দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে আদৌ আমেরিকাতে কি হয়েছে। যদি আমেরিকায় এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের পেছনে এখন হাত দিয়ে লাগবে কি করে? সাধে বলেছে যে আমরা আর এইড দেবো না, হ্যাঁ, ফরেন এইড আর আসবে না। এখন এখানে দেখুন ট্রাম্প অ্যাপ্রুভাল অন দ্য ইস্যুস, এই যে হলুদ গুলো দেখছেন এগুলো হচ্ছে 2025 আগস্টের, আর যেগুলো সবুজ দেখছেন নীল দেখছেন সেগুলো হচ্ছে অক্টোবর 25। মানে আগস্টে কি ছিল আর অক্টোবরে কতটা মানুষ কতটা সাপোর্ট করছে বিভিন্ন ইস্যুতে। প্রথম ইস্যুটা কি? প্রথম ইস্যুটা হচ্ছে সাউদার্ন বর্ডার, এই যে লোকজন তাড়াচ্ছে কম্বোডিয়া, লোকজন পাঠাচ্ছে, কম্বোডিয়া বলছি আপনার মেক্সিকোতে লোকজন পাঠাচ্ছে, বর্ডার সিল করে দিয়েছে। লোক সাপোর্ট করছিল 9%, পরে সেটা নীলে দেখুন নেমে এসছে 5%। আচ্ছা, তারপরে আপনারা দেখুন তলায় লেখা আছে ডিপোর্টিং ইলিগাল ইমিগ্রেন্টস, প্রথমে কেউ আপত্তি করেনি 0%, তারপরে -4 নেমে এসছে। মানে যেভাবে লোকজনকে হাত পা বেঁধে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সরকারি বেসরকারি কর্মসংস্থানে এখন লোক পাওয়া যাচ্ছে না, শ্রমিক কোথায়? ফলে রেটিং এখানেও নামতে শুরু করেছে। এবার আসুন আপনি ফরেন পলিসি, ফরেন পলিসিতে আপনার মানে ছিল -8%, মানে আগস্টে ছিল 8%, সেটা নেমে দাঁড়িয়েছে 14%। এই যে ফরেন পলিসি, ভারতের সঙ্গে গন্ডগোল, বাংলাদেশের সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, চায়নার সঙ্গে গন্ডগোল, ট্যারিফ হ্যান ত্যান, এই সমস্ত ট্যারিফটা আলাদা আছে, এই সমস্ত গন্ডগোল, রাশিয়ার উপরে এ করছে, নিষেধাজ্ঞা করেছে, জারি করেছে, ইরানের সঙ্গে মারপিট, ইসরায়েলকে সাপোর্ট করে তার অবস্থা খারাপ। এবার আসুন ট্যারিফে, ট্যারিফে আপনার আগস্টে ছিল -6% আগস্টে, মানে ট্যারিফ নিয়ে অখুশি ছিল মানুষ, -6%। সেটা অক্টোবরে এসে দাঁড়িয়েছে সেটা 15%, -15%। মানে এই ট্যারিফে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কি হচ্ছে? আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমেরিকার মানুষ, যেটাই বারবার বলছি। ইনফ্লেশন, কস্ট অফ লিভিং, আগস্টে ছিল আপনার কস্ট অফ লিভিং ইনফ্লেশন ছিল, লোকের পছন্দ করছিল না সেটা, সেটা ছিল 23%। অক্টোবরে সেটা এসে দাঁড়িয়েছে -28%। তো -23 থেকে আরো 5% নেমে -29%। এটা হচ্ছে একেবারে ট্রাম্পের অ্যাপ্রুভাল অন দ্য ইস্যুস। কোন কোন ইস্যুতে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কমছে? স্বভাবতই এখন এই যে অবস্থা, তাতে কংগ্রেসের, আমি গতকালকে বলেছিলাম না, এই যে বুদ্ধিমান মানুষ আমেরিকাতে নেই, বুদ্ধিমান রাজনৈতিক নেতা আমেরিকাতে নেই, এই কথাটা যদি কেউ বলে সে তো নির্বোধের মতো কথা বলবে। সবাই বুদ্ধিমান, ভোটে জিতে সে হয়তো এসছে, ক্ষমতায় এসছে, ভোট থেকে যেদিনকে চলে যাবে, ক্ষমতা যেদিনকে চলে যাবে সেদিনকে তার কিছুই থাকবে না। এবার অ্যাপ্রুভাল রেটিং যার 40%, 44%, 42%, যাই বলুন না কেন, যখন জিতেছিল তখন ছিল 52 না 54%। আমাদের নরেন্দ্র মোদীর মানে অ্যাপ্রুভাল হচ্ছে 75%। ভোট পান কত? আপনি ভোটের হিসেবে রাজনীতিতে যাবেন না, ভোটের হিসেবে আসুন। 75% যার অ্যাপ্রুভাল রেটিং, তিনি ভোট পাচ্ছেন কত? তার দল
তার দল ভোট পাচ্ছেন 40%, অ্যাপ্রুভাল রেটিং 75%, ভোট পাচ্ছে দল হচ্ছে 40%। বিপুল জনসংখ্যা। আর আমেরিকার জনসংখ্যা তো আপনারা জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। যারা জানেন না গুগল সার্চ করে নিয়ে নেবেন, আমি ফালতু বলতে যাবো কেন, আপনারা জেনে নিন। এবার তার যদি প্রেসিডেন্টের যদি হাল হয় 40% অ্যাপ্রুভাল রেটিং, এবার ভোটটা কত গিয়ে পড়বে? ফলে আমি বারবার যে বলছি না, যে এই যে সেকেন্ড টার্ম মিড টার্ম ইলেকশনে তার হারা একদম নিশ্চিত। তার মানে বুঝতে পারছেন, হারা এবার ডোনাল্ড ট্রাম্পের নিশ্চিত, এবং রিপাবলিকানরা পুরো ডুবে গিয়েছে, যার জন্য রিপাবলিকানরাও ট্রাম্পের বিরুদ্ধে চলে গিয়েছে। এবার আসুন আপনি বাংলাদেশের ব্যাপারে। আমেরিকা যতবার যত দেশ থেকে চলে গেছে, আমি কালকেও বলেছি যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। আপনি সেন্ট্রাল এশিয়া দেখুন, প্রত্যেকটা দেশ ধ্বংস হয়ে গেছে। এবার তার নজর পড়েছে বাংলাদেশে। বাংলাদেশে তার যাওয়া একদম মানে তার তো হাত উঠে গেছে বাংলাদেশ থেকে। শুধু ইউনূস ওই জন্য ঘাবড়ে আছে, শুধু ইউনূস জানে যে আমাকে এবার চলে যেতে হবে, তার আগে আমি সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাই। গত 3 দিন ধরে আপনাদের সমস্ত আগুন লাগছে, হঠাৎ করে আগুন লাগছে। সব থেকে ভয়াবহ যে আগুনটা লেগেছে এখনো পর্যন্ত, মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শাহজালাল বিমানবন্দর, আপনাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমি খবর পেয়েছি আমাদের সূত্র মারফত 18 টন রূপপুর পারমাণবিক কেন্দ্রের মাল এসেছিল। তার মধ্যে কিছু নিউট্রন ছিল। নিউট্রনের সঙ্গে প্রোটন বা ইলেকট্রন লাগিয়ে তো আপনার মধ্যখানে ফিউজটা লাগিয়ে তার সেটা আপনি মিসাইল করুন আর যাই করুন না কেন, আপনি ভালো ভালো কাজেও ব্যবহার করতে পারেন, খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঠানো হয়েছিল। সেই যে আপনার নিউট্রনটা যেখানে ছিল, আগুনটা সেই বাক্সে লাগানো হয়েছে। ফলে এবার নিউট্রনের যে বিকিরণ এবং তার যে মানে ধ্বংস করার তার যে ক্ষমতা, যখন সে বাক্সটা পুরো পুড়ে গিয়েছে তখন চারদিকে বিকিরণ ছড়িয়ে গিয়েছে। ফলে এই আগুন নেভাতে একেবারে সময় লেগেছে বহু, 7 ঘন্টা না 8 ঘন্টা সময় লেগেছে, 40টা না 39টা ইঞ্জিন মিলে। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে তো এয়ারপোর্টে ছিল তো আপনার ফায়ার ফাইটার সিস্টেম, তাদেরকে 1 ঘন্টা ঢুকতে দেওয়া হয়নি, যে আগে জ্বলুক, পুরোটা জ্বলুক, জ্বলার পর তারপরেতে আমরা কাজ শুরু করব। 1 ঘন্টায় একটা নিউট্রনের বাক্স পুড়ে নিউট্রন গুলোকে বেরোতে কত সময় লাগে? ফলে এদের প্ল্যান ছিল, ওর মধ্যে যদি নিউট্রন আর প্রোটন বা ইলেকট্রন যাই থাকুক না কেন, দুটো যদি একসঙ্গে জ্বালাতে পারি, তাহলে বাংলাদেশের অর্ধেকটা শেষ হয়ে যাবে। শুধু ইউনূস তো পালাবে, শুধু ইউনূস এখন এক্সিট রুট খুঁজছে। ওই যে আলী রিয়াজ বললো না, পরে সই করলেও হবে, আসলে আলী রিয়াজ জানে, আলী রিয়াজ এটাও জানে যে 7 দিনের মধ্যে কিছু হবে। নইলে সে কি জ্যোতিষী? সে বলে দিচ্ছে আগামী 7 দিনের মধ্যে কিছু হবে, বড় কিছু হবে। সে জ্যোতিষী না, সে জানে, তারা খবর জানে। খলিলুর রহমান সে ডুবকি মেরেছিল, আবার হঠাৎ বেশি উঠে পরে শুনলাম যে ওখানে নাকি সই করেছে। খলিলুর রহমানকে উপদেষ্টাদের থেকে সই করেনি, বাকি উপদেষ্টারা খলিলুর রহমান সই করার কে? আসলে খলিলুর রহমান তো পালিয়ে যাবে, আলী রিয়াজ তো পালিয়ে যাবে। এই পালানো পর্ব খুব তাড়াতাড়ি শুরু হবে। আমি বলেছিলাম একে অপরকে গালাগালি করবে, এখন দেখুন এনসিপি জামাতকে গালাগালি করছে, নানান রকম বক্তব্য দিচ্ছে এবং ফেসবুকে পোস্ট করছে। সেগুলো দিয়ে আমি আর, আপনারা সব জানেন, এগুলো দিয়ে আর ভারী করে লাভ নেই। মোদ্দা কথা হচ্ছে, শুধু ইউনূস তার যাওয়ার সময় হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ভারতে হাত লাগিয়ে হাত পুড়িয়েছে। ফলে শুধু ইউনূসের মাথার ওপর থেকে বাপের হাত সরে গেছে। এখন বাপ চলে যাচ্ছে, বাপের গদি উল্টাচ্ছে। আমি যেটা বলেছিলাম, সিআইএ এখন মানে গদি উল্টানোর চেষ্টা করছে। মানে যে দেশ
সব দেশের মানে গদি উল্টানো খেলায় মেতে থাকে, তারা এখন নিজের প্রেসিডেন্টের গদি উল্টানোর চেষ্টা করছে। এই যে লাখো লাখো মানুষের যে জনতার যে ভিড় স্বতঃস্ফূর্ত লাখো লাখো, সেটা জানবেন সিআইএরই খেলা। ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্পকে রিজাইন করতে হবে। একটা সময় আসবে ট্রাম্পকে রিজাইন করতে হবে। ফলে এই যে আপনাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা বিরাট বিরাট চক্রান্ত একটা করা হয়েছিল, সেই চক্রান্তটা সফল হয়নি। রাশিয়া জানে যে একসঙ্গে আমি দুটো যদি পাঠাই তাহলে পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এরা চেয়েছিল একেবারে সমস্ত পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে অর্ধেক বাংলাদেশকে ধ্বংস করে দাও। এবার আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্রেও আগুন জ্বলবে, ট্রেনে আগুন জ্বলবে, বাসে আগুন জ্বলবে, পদ্মা ব্রিজ ভেঙে পড়বে, দেখবেন আস্তে আস্তে হবে। পদ্মা রেল সেতু ভেঙে পড়বে, আস্তে আস্তে হবে। এখনো আপনারা সতর্ক হন, আপনারা সব রাস্তায় নেবে এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এ কবে কি করবে তার জন্য বসে থাকবেন না, আপনারা রুখে দাঁড়ান। আমি দলমত নির্বিশেষে সবাইকে বলছি, আওয়ামী লীগ শুধু নয়, দেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে রাস্তায় নেবে প্রতিরোধ করতে হবে। এই সুদি ইউনুস আর কজন আছে এদের, লাত মানুষ দেশ থেকে তাড়ান, তাহলে আপনারা বাঁচবেন। আপনার দেশ যতটুকু আছে ততটুকু বাঁচবে, না হলে পরে এ ছাড়খাড় করে দিয়ে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প হাত সরিয়ে নেওয়ার পর সে আরো বেশি একেবারে দাঁত নখ বার করে ফেলেছে, সে যা পারবে তাই করবে। সুতরাং আমি আগে যা বলেছিলাম এখন তা প্রমাণ করে আপনাদের কাগজে কলমে করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমেরিকার অবস্থা, ট্রাম্পের অবস্থা। ট্রাম্পের গদি টলমল, ট্রাম্প যাচ্ছে আর শুধু ইউনূসের মাথার উপর থেকে বাবা। দিন 15 আগে, 15-16 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে যে কোনো দিন আকাশপথ বন্ধ হতে পারে। অনেকেই হাহা রিয়াকশন দিয়েছিলেন, অনেকেই বলেছিলেন গুজববাজ, অনেকেই বলেছিলেন আপনার কোনো কথাই মেলে না। আলটিমেটলি দেখা গেল সত্যি সত্যি আকাশপথ বন্ধ হচ্ছে। 3 তারিখ থেকে 16 তারিখ সম্ভবত আমি একটা পোস্টও দিয়েছি যে নোটাম জারি হচ্ছে। খবরের কাগজও সেটা সত্যতা স্বীকার করেছে। এখন বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন রকম ভাবে সেটা বেরিয়েছে, সেটা তো আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যেমন আমি আপনাদের বলছি, ইন্ডিয়া টুডে লিখেছে যে সীমান্ত প্রস্তুতি বৃদ্ধির মধ্যে উত্তর পূর্ব জুড়ে বড় আইএএফ মহড়ার জন্য ভারত নোটাম জারি করেছে, তারিখগুলি পরীক্ষা করুন। এই এই এখন এয়ার এক্সারসাইজ হচ্ছে রাফালের। ডিএনএ লিখছে বিগ আপডেট, ইন্ডিয়া ইস্যু নোটাম for large scale IAF exercise across the northeast border amid highest border preparedness check full schedule here। মানে কবে থেকে কবে হ্যান ত্যান সে আমি মুখে বলে দিচ্ছি আপনাদের, এত লম্বা রিপোর্ট পড়ে আর লাভ নেই, আমি মুখেই আপনাদের বলে দিচ্ছি যে নর্থ ইস্ট পুরোটা এবং ত্রিপুরার কিছু অংশ, পুরো ত্রিপুরা না, ত্রিপুরার কিছু অংশ, তার মানে আপনাদের ওই যে আখাউড়া বর্ডার ওই অঞ্চলটায় যেটা আছে সেই জায়গাটায় নোটাম ইস্যু হচ্ছে। এবং সেটা ওই 3 থেকে যে 16 ফিক্স থাকবে তার কোনো মানে নেই, তারপরে বাড়তে পারে। অর্থাৎ আপনার দেশের এয়ার স্পেস নোটাম হয়ে জারি হওয়া মানে নো টু এয়ারম্যান, নোটিশ টু এয়ারম্যান। নোটিশ টু এয়ারম্যান মানে এয়ারম্যানদের জানিয়ে দেওয়া হলো এই অঞ্চলে তোমরা প্লেন উড়িও না, আমরা এক্সারসাইজ করছি। এইবার এক্সারসাইজ করতে করতে 1 মিনিট ধরবেন, 1 মিনিট, একটা টেকনিক্যাল অসুবিধা হচ্ছে, 1 মিনিট। নোটিশ টু এয়ারম্যান হচ্ছে গিয়ে আপনার সমস্ত জানিয়ে দেওয়া হলো,
এবার ব্যাপারটা হচ্ছে এই যে আমি বলেছিলাম, তারপরে আমি টাইম কিছু বলি না, কারণ টাইম আমার জানা ছিল না। কারণ গত কিছু দিনের মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, যেগুলো আমি প্রত্যেক কটাই আপনাদেরকে বলেছি। আপনারা কতটা ধরতে পেরেছেন, কতটা ধরতে পারেননি আমি তো বলতে পারবো না। এক হচ্ছে ডসিয়ের একটা পার্টি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেস এবং মার্কো রুবিও এবং জেডি ভান্স সই করেছিলেন। জেডি ভান্স এবং মার্কো রুবিও মার্কিন কংগ্রেসের সমর্থন নিয়ে, যে ভারতবর্ষের সঙ্গে এইভাবে শত্রুতা করে আমরা কিন্তু ক্ষতিগ্রস্তই হচ্ছি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে। ওই ডসিয়ারে কিন্তু লেখা হয়েছিল যে আমরা ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক চাই। এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প কি বলছেন না বলছেন সেটা কিন্তু আমেরিকার কথা নয়। ফলে আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখি, বন্ধু হিসেবেই আমরা দেখে যাব। তখন একটা ভেতরে ব্যাকডোর চ্যানেলে একটা কথা হয় যে বাংলাদেশ ইস্যু থেকে আপনাদের সরে আসতে হবে, তাহলে পরে যা আপনারা যেটা বলছেন সেটাই মেনে নেব আমরা। এটা ব্যাকডোর চ্যানেলে আলোচনা হয়। এই আলোচনা যখন চলছে তার মধ্যে হলো কি, আপনার আমাদের দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি হলো, যার প্রভাব গিয়ে পড়লো রাজ্যসভার ওপরে। রাজ্যসভা হলো তুলকালাম, মুলতুবি হয়ে গেল এবং 3 দিনের জন্য রাজ্যসভা, প্রথমে 2 ঘন্টা ঠিক হয়েছিল, তারপর 3 দিনের জন্য রাজ্যসভা মুলতুবি হয়ে গেল। রাজ্যসভা 3 দিনের জন্য মুলতুবি করার কারণটা কি, যে সামনে 6 তারিখে বিহারের ভোট আছে, 3 দিন আগে ভোটের প্রচার শেষ, তার মানে 3 তারিখের মধ্যে প্রচার শেষ করতে হবে। কংগ্রেসকে, মূল যে দল কংগ্রেসকে ফিরে যেতে হলো বিহারে, কারণ কংগ্রেস যে কটা জায়গায় এতে কনস্টিটিউয়েন্সিতে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সব আসনে এই 2-3 দিনের মধ্যে, মানে 2-4 দিনের মধ্যে তাদেরকে সমস্ত মানে সভা টভাগুলো করতে হবে। সেটা টাইম সাপেক্ষ, ফলে এসে আর হই হল্লা করার আর সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে যে পাকিস্তানের দিকে এয়ার স্পেস আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, সার্কিটের ওপরে ওখানে মহড়া চলছে। এবার হলো বাংলাদেশে আমরা এয়ার রুটটা বন্ধ করে দিচ্ছে 3 তারিখ থেকে 16 তারিখ। এবার কবে হবে, কি হবে আমি কিন্তু বলতে পারবো, তবে যা দেখছি তাতে মনে হচ্ছে, ঘটনা পরম্পরায় যা বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বোধহয় খুব শিগগির একটা কিছু হতে পারে। তার কারণ কেন সেটা আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের আমেরিকার সঙ্গে যে আমাদের অস্ত্র চুক্তিটা হলো, অস্ত্র চুক্তির পেছনে লুকিয়ে রয়েছে ওই কারণটা, যে হামলা করার কারণটা, পাকিস্তান এবং বাংলাদেশে হামলা করার কারণটা অস্ত্র চুক্তির মধ্যে লুকিয়ে রয়েছে। এবার অস্ত্র চুক্তিটা আগে বলে দিই, তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি বলতে চাইছি, শেষে কেন বলছি। এই যে দীর্ঘদিন ধরে আমাদের সমস্ত ট্রেড ডিল ফিল সমস্ত আটকে রয়েছে, একটাই কারণ, বলা হয়েছিল বাংলাদেশ থেকে পা উঠিয়ে নাও। আর 2 হচ্ছে আমরা কৃষি এগ্রিকালচার ক্ষেত্রে এবং ডেয়ারি ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে আমরা কোনো রকম ছাড় দেবো না, তোমাদের ঢুকতে দেবো না, এটা বলা হয়েছিল। আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশ থেকে পা যদি তোলে, এই যে ডসিয়ের এলো, বাংলাদেশ থেকে যদি পা তোলার কথা যেটা স্বীকার করে নিল আমেরিকান কংগ্রেস, এবার ট্রাম্পকে বাধ্য হয়ে এবার কিন্তু মাথা নিচু করতে হবে। আমি কিন্তু সে ভিডিও করেছিলাম, ট্রাম্প নত হলেন তবুও ফোঁস করলেন, আমি কিন্তু ভিডিও করেছিলাম, পুরোনো ভিডিও দেখবেন, সেখানে লেখা আছে। তো এখন এই আর্মস ডিলটা হলো, ওরা বলছিল ট্রেড ডেফিসিট, এত টাকা ট্রেড ডেফিসিট, ঠিক আছে, ট্রেড ডেফিসিট আমরা মিটিয়ে নিচ্ছি। আপনি আমাদের স্প্রিঙ্গার মিসাইল দিন, আমাদের জির ইঞ্জিন যেগুলো পড়ে রয়েছে সেই জির ইঞ্জিন দিন,
আমাদের যে সমস্ত অ্যাপাচি হেলিকপ্টার 5 বছর হয়ে গেল, 2 বছরে দেওয়ার কথা ছিল, 5 বছর হয়ে গেল, হেলিকপ্টার গুলো এখনো অ্যাপাচে 5টা এখনো দিতে পারেননি। বাকি অর্ডার আমরা দেবো কি? আপনি আগের অর্ডারের টাকা নিয়ে সেইটা মালে দিতে পারেননি, এখন আবার আপনি ট্রেড ডিলের কথা বলছেন। আপনি অন্তত সেই মালগুলো দিন, তাহলে পরে আমরা ফ্রেশ অর্ডার দিচ্ছি। তবে জির ইঞ্জিন গুলো আমাদের তাড়াতাড়ি দিতে হবে। এছাড়া আর যত স্ট্রিঙ্গার, মিসাইল ফিসাইল এই সমস্ত আমরা নেব, প্লাস আপনার থেকে তেল নেবো, নিয়ে ট্রেড ব্যালেন্স আমরা করে নেব। ট্রেড ব্যালেন্স নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করবেন না। এটা বোধহয় ট্রেড ডিলের 4 বা 5 নম্বর পয়েন্টে বোধহয় এরকম রয়েছে, বাংলাদেশের ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করবেন না এবং পাকিস্তানকে প্রত্যক্ষভাবে অস্ত্র দিয়ে সাহায্য করবেন না। যদি এই দুটো জায়গা থেকে আপনারা সরে যান, তাহলে ভারতবর্ষ মনে করবে যে ভারতবর্ষের স্বাধীনতা, অখণ্ডতায় আপনারা বাধা সৃষ্টি করছেন। ফলে সেই মুহূর্তে ট্রেড ডিল থেকে কিন্তু আমরা, মানে অস্ত্র ডিল থেকে কিন্তু, আর্মস ডিল থেকে বেরিয়ে আসবো আমরা। এটাও কিন্তু লেখা রয়েছে। ফলে এখন আমেরিকা যাই করুক না কেন, ট্রাম্প যাই বলুক না কেন, এখন মোদির নামে 3-4 দিন আগেও মোদির নামে ভেঙচি কেটেছে, কালকে আবার গতকালকে বলছে মোদি ইজ মাই গ্রেট ফ্রেন্ড, মোদি ইজ এ ফাদার ফিগার। আগেও বলেছিল, আবার বলছে। এই লোকটা সকালে কি বলে, বিকেলে কি বলে, পাগল লোক। একে দিয়ে হলো কি, ট্রেড ডেফিসিট তো কম, মানে ডেফিসিট তো হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। আমি যেটা বলেছিলাম, দেখবেন আমাদের যে ক্ষেত্রে 12% আছে, সেটা হচ্ছে 15% কি 16% এসে সব থেকে কম রেটে ট্যারিফে আমরা কাজ করব। ট্রেড ডেফিসিট ম্যানেজ হয়ে যাবে। ট্রাস্ট ডেফিসিটের কি হবে? এই যে 71 সালের পর থেকে 2024 অব্দি, এই যে 54-55 বছর ধরে যে ট্রাস্টটা তৈরি হয়েছিল, এই 1.5 বছরে ট্রাম্প সেই ট্রাস্টটাকে চুরমার করে দিলেন। এই ট্রাস্ট ডেফিসিটটা এবার পূরণ করতে গেলে আমেরিকাকে আরো 108 বছর অপেক্ষা করতে হবে। ভারতবর্ষ তো আর তো ওর সঙ্গে কাজ করবে না, মানে বিশ্বাস করবে না। আমি বলেছিলাম আমেরিকার সঙ্গে শত্রুতা নেই, শত্রুতা হচ্ছে ট্রাম্পের সঙ্গে। কারণ ট্রাম্প ভারতবর্ষকে অনবরত মোদিকে খোঁচা দিয়ে চলেছেন এবং যত পারছেন মোদির নামে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এইবারে যেটা হলো, বলতে আমার এবার সুবিধা হলো, কারণ বাংলাদেশ থেকে এবারে সরাসরি পা তুলে নিল, এই ট্রেড ডিল অনুযায়ী পা তুলে নিল আমেরিকা। আগেও আমি বলেছি যে বাপ মাথা থেকে উপর থেকে হাত সরিয়ে নিয়েছে, ইউনূস এখন পাগল হয়ে গিয়েছে, ইউনূসের অবস্থা খুব খারাপ। পাকিস্তান টিভি গুলো দেখুন, সব হায় তবা হায় তবা হায় তবা হায় তবা করছে। মানে একটাই তো সুযোগ ছিল, সেটা হচ্ছে যে পাকিস্তান পাশে এসে আমেরিকা দাঁড়িয়েছে, তাই আমরা বাংলাদেশের মধ্যে ঢুকে আমরা যা খুশি তাই করতে পারবো। সেই আমেরিকা যদি সরে যায়, বাপ যদি সরে যায়, তাহলে পরে পয়সা দেওয়ার লোক কোথায় থাকে, ব্যাকআপ দেওয়ার লোককে থাকবে, তাহলে কে কাকে বাঁচাবে? এবার যখন দুদিকে আক্রমণটা হবে, তখন কে কে নিজের পিঠ বাঁচাবে বলুন? পাকিস্তান নিজের পিঠ বাঁচানোর পর তারপরে তো এসে বাংলাদেশকে সাহায্য করবে। তো আমি বলেছিলাম না, হয় দুদিকে একসঙ্গে হবে, অথবা ওই সাইডে আগে হবে, এই সাইডে পরে হবে। তাহলে দেখা যাচ্ছে এখন দু সাইডে একসঙ্গেই হবে। কবে হবে আমি ডেট বলতে পারবো না। তবে এটাও আমি ভিডিওতে একটা বলেছিলাম, আপনাদের একটুখানি পুরোনো ভিডিও দেখলে, অথবা আপনাদের যদি স্মৃতিতে থাকে, যে সমস্ত ম্যাপিং হয়ে গিয়েছে, সব ম্যাপিং করা আছে, কোথায় মারবে, কিভাবে মারবে, কত ভেলোসিটি মারবে, সব করা আছে। এবং শিক্ষা দেওয়ার জন্য একটা ব্রহ্মস মারবে, মিলিয়ে নেবেন, একটা ব্রহ্মস মারবে বাংলাদেশের বুকে। এবং সেটা যখন 250 ফিট যখন গর্ত করবে না, কত জায়গায় নিয়ে সমুদ্রের মধ্যে ওই জলটা, ওই জায়গাটা ঢুকে যাবে, আপনার বাংলাদেশটা কত ছোট হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার রংপুর যাবে আর চট্টগ্রাম যাবে। এই আইএসআই এর লোক তো আজকে এসছে, চট্টগ্রাম গিয়েছে, এটা খবর তো পেলাম, চট্টগ্রাম গিয়েছে, আমায় একজন ফোন করে বললেন, পরিচিত।
যে ISI 4-5 জন অফিসার এসছে, তারা চট্টগ্রাম গিয়েছে। চট্টগ্রাম গিয়ে কি হবে? ভারতীয় সৈন্য ওখানে যখন মিসাইল গুলো মারবে না, চট্টগ্রাম অর্ধেক ধ্বংস হয়ে যাবে, ফেনী অব্দি পুরোটা কেটে দেবে, কিছু করতে পারবেন না। এখন ওয়াকারুজ্জামান এখন বলছেন যে আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের অমুক থাকতে হবে, তমুক থাকতে হবে। আরে বাংলাদেশ পদাতিক বাহিনীও নামবে না বাংলাদেশে। এখন যুদ্ধ সুইচ টিপে হয়, ক্যালকুলেশনে হয়, স্যাটেলাইট মারফত হয়, কে কোথায় আছে না আছে একেবারে গুনে গুনে মারবে। একটা শিক্ষা, বড় শিক্ষা দেওয়ার জন্য এই যারা যুদ্ধবাজ আছে না, যারা যুদ্ধবাজ আছে, যুদ্ধ চাই, তারা যাতে আর আগামী 100 বছরের মধ্যে যুদ্ধের কথা না বলেন, তার ব্যবস্থা ওই জন্যই ভারত করে দেবে, যে আগামী 100 বছর চুপ করে বসে থাক, পুরো ঠান্ডা বানিয়ে দেবে। আর যে যত জেহাদি আছে সব জেহাদি সাফ হয়ে যাবে। কিভাবে সাফ করবে সেটা ভারতবর্ষে প্ল্যান করা রয়েছে। এবং আমি বারবার বলেছি, হ্যাপি দিওয়ালি হবে হবে হবে। আমি পরশুদিনও বলেছি, আজও বলছি, হ্যাপি দিওয়ালি হবে হবে হবে, যে কোনো দিন হবে। হয়তো আজ রাতেও হতে পারে, কাল রাতেও হতে পারে। এই যে 3 থেকে 16 যে এয়ার ড্রিল হতে 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 দুম করে কোন সময় মেরে দেবে, ওরকম এয়ার ড্রিল তো পাকিস্তানেও হচ্ছিল। পাকিস্তান এয়ার ড্রিল হতে হতেই তো মেরে দিল রাত্রিবেলা দুম করে। কিচ্ছু বলা যায় না, কখন কি হবে কিচ্ছু বলা যায় না। সাবধানে থাকবেন, এটুকু বলতে পারি। আর একটা গ্যারান্টি দিতে পারি যে রংপুর আর চট্টগ্রাম, কক্সবাজার অব্দি আপনাদের গেল, আপনারা অখণ্ড বাংলাদেশ আর থাকবে না। আর কিছুটা অংশ সমুদ্রের সঙ্গে মিশিয়ে দেওয়া, সমুদ্রের জল ঢুকিয়ে দেওয়া হবে আপনার দেশের মধ্যে ব্রহ্মস বেড়ে। কোন জায়গায় মারবে সেটা আমি জানি না, তবে মারবে এটা তো আমি সঠিকভাবে বলতে পারি।